আজ ঢাকা দক্ষিণের নগর ভবনের সেবা বন্ধে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে রোববারও বিক্ষোভ করেন তারা। অভিযোগ করেন কিছু উপদেষ্টার ষড়যন্ত্রের ফলেই শপথ আয়োজন করছে না সরকার। উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন তারা। এদিকে আন্দোলনে রোববারও বন্ধ ছিল সিটি কর্পোরেশনের কার্যক্রম। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের ২১ দিন পেরিয়ে গেলেও শপথ অনুষ্ঠান আয়োজন হয়নি এখনো। এরই প্রতিবাদে চতুর্থ দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা ও ইশরাকের সমর্থকরা। তাদের দাবি, পরিকল্পিতভাবেই শপথ অনুষ্ঠান আয়োজনে দেরি করছে সরকার। উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে স্লোগানও তোলেন অনেকে। আমাদের ঢাকা মহানগর দক্ষিণবাসীর দাবি একটাই, অচিরে ঢাকার কোর্টের যে রায় হয়েছে এটা বাস্তবায়ন করুক এবং ঢাকার মেয়রের যে শপথ গ্রহণ এইটা বাস্তবায়ন করুক। আমাদের নগরপিতাকে তার যোগ্য আসনে বসার জন্য বাধা সৃষ্টি করছে। তাই আমরা চাচ্ছি যে আসিফ মাহমুদ পদত্যাগ করে আমাদের নগরপিতাকে আমাদের মাঝে ফিরিয়ে দিক। আদালতের রায়ের পরেও মেয়রের দায়িত্ব না দেয়াকে চক্রান্ত হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। এখন যদি এই মেয়রের দায়িত্ব মেয়রকে বুঝিয়ে না দেয়, তাহলে দেখা যাবে কি আমরা এই ঢাকা সিটিতে চলাচল করতে পারবো না। আমাদের দাবি অবিলম্বে জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার মেয়র পদ ফিরিয়ে দেওয়া হোক এবং তাকে শপথ বাক্য পাঠ করানো হোক। পরে ইশরাক সমর্থকরা মিছিল বের করেন। মিছিলটি গোলাপশাহ মাজার হয়ে প্রেস ক্লাব ঘুরে নগর ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় ঘোষণা করা হয় পরবর্তী কর্মসূচির। নগর ভবনের কার্যক্রম অচল করার জন্য আগামী দিনের জন্য ব্লকেট কর্মসূচি দিলাম। সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত আমরা এখানে অবস্থান ধর্মঘট এবং বিক্ষোভ কর্মসূচিতে চলমান আন্দোলনে স্থবির নগর ভবন। রোববারও প্রধান ফটকে ঝুলছে তালা, নেই কোনো কর্মকর্তা কর্মচারী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার আসল খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। রোববার 1.5 ঘণ্টা শাহবাগ অবরোধ করেন নেতাকর্মীরা। এদিকে একই দাবিতে শাহবাগ থানা অবরোধ ও ক্যাম্পাসে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজু ভাস্কর্যের সামনে রোববার সকালে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে অংশ নেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষকরাও। বিক্ষোভ শেষে 1.5 ঘণ্টা শাহবাগ থানা ঘেরাও করে রাখেন শিক্ষার্থীরা। সহপাঠী ও শিক্ষকরা জানান, সাম্য হত্যার 5 দিন পরও মূল অপরাধীদের গ্রেপ্তার করা হয়নি। পরিকল্পিত অব্যবস্থাপনার জন্য দায়ী। বিচার চাই, আমাদের সাম্য হত্যা হয়েছে তার বিচার চাই। ওকে আমরা হারিয়েছি, এটা আমাদের জন্য অনেক বেশি দুঃখের, কিন্তু আমরা কোনো সাম্যকে হারাতে চাই না। তবে উপাচার্য জানান, সাম্য হত্যার দ্রুত বিচারে যা করা দরকার সবই করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমস্ত রাজনৈতিক দলাদলের ঊর্ধ্বে উঠে এটি ন্যায় বিচারের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন এবং সেটি আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অর্জন করে ছাড়ব এবং তার জন্য যা প্রয়োজন সেজন্য আমরা সবাই আগের সাথে আছি। সাম্য হত্যার বিচার দাবিতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন ছাত্রদল নেতাকর্মীরা। পরে অপরাজেয় বাংলার সামনে সমাবেশে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা। যদি বিচার না চাই তাহলে কি হবে, আমরা কি করব? আমরা এই বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বাধ্য করব, তাদের চেয়ার থেকে টেনে নামাবো। এদিকে সাম্য হত্যার বিচার চেয়ে বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মীরা। আসল খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা। যদি তাদের এই ধরনের ষড়যন্ত্রমূলক
এবং সদিচ্ছার অভাব আগামীতে লক্ষ্য করে, তাহলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্র দলের যাত্রা হবে যমুনায়। গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য নিহত হন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের সাবেক ৩ চেয়ারম্যান ও ১ সচিবের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। তাদের বিরুদ্ধে খালেদা জিয়া ও তারেক রহমানের নামে জাল জালিয়াতি ও মিথ্যা নালিশ এনে মামলার অভিযোগ আনা হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে মামলার আবেদন করেন হারুনুর রশিদ নামের এক ব্যক্তি। দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, হাবিবুর রহমান, আবুল হাসান মঞ্জুর ও সাবেক সচিব মোখলেসুর রহমানকে আসামি করার আবেদন করা হয়েছে। বাদী পক্ষের আইনজীবী হোসেন আলী খান হাসান জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ২৫ মে আদেশের তারিখ দিয়েছেন। আবেদনে বলা হয়েছে, আসামিরা সহ অচেনা ব্যক্তিরা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা করার আগে মিথ্যা অভিযোগ তৈরির যে পরিকল্পনা, বৈঠক ও ষড়যন্ত্র করেছেন তা দেশের বিদ্যমান আইনে শাস্তিযোগ্য অপরাধ। সংস্কার কমিশনগুলোর ১৬৬ দফা সুপারিশের মধ্যে অনেক বিষয়ে একমত জামায়াত ইসলামী। রোববার জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করে দলটি। বৈঠক শেষে জানানো হয়, দুদকের জন্য টাস্কফোর্স সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে নির্বাচন কমিশনারদের জবাবদিহি নিশ্চিত ও প্রধানমন্ত্রীর ক্ষমতা বিকেন্দ্রীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক হয় ২৬ এপ্রিল। তবে ওই দিন সব সুপারিশ নিয়ে আলোচনা না হওয়ায় দ্বিতীয় দফা বৈঠক হলো রোববার। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, দ্বিমত হওয়া বিষয়গুলো সমাধান সহ সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় সনদ তৈরি করা হবে। আর জামায়াত বলছে, শুধু দলকে কেন্দ্র করে নয়, সাধারণ মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে সংস্কার চায় তারা। নির্বাচনে সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় অস্থিরতা দেখা যাচ্ছে বলেও মনে করছে দলটি। জাতীয় ঐকমত্য কমিশন চেষ্টা করছে যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই, এবং সেই জায়গায় আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো আগামী ২-১ দিনের মধ্যে সমাপ্ত করতে পারলে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা দ্রুততার সঙ্গে শুরু করব। দলকে লক্ষ্য করে, দলের অর্জনকে লক্ষ্য করে আমরা বিবেচনা করি না, আমরা ব্রডার পার্সপেক্টিভে দেশের এবং সকলের কল্যাণের বিবেচনা করি। নির্বাচনের ব্যাপারে খুবই সুস্পষ্ট একটি টাইমলাইন না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নানা রকম অস্থিরতা কাজ করছে। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির জানান, প্রধানমন্ত্রীর ক্ষমতা বিকেন্দ্রীকরণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ আমাদের দেশের স্বৈরাচার বা ফ্যাসিবাদ তৈরির ক্ষেত্রে এটা বিকেন্দ্রীকরণ যদি করা যায়, এটা রোধ করা সম্ভব হবে। একজনের হাতে যেন সব ক্ষমতা কুক্ষিগত না হয়, সেই জন্যই আমরা এটা প্রস্তাব করছি যে কোনো একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সেই দলের প্রধান থাকতে পারবে না। সংস্কার প্রশ্নে ঐকমত্যের লক্ষ্যে ৫টি কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬ সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করছে ঐকমত্য কমিশন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট সরকারি আমলা কর্মচারীদের তালিকা প্রকাশ করেছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, গণপূর্ত অধিদপ্তর সহ বিভিন্ন বিভাগ ও দপ্তরে থাকা প্রায় ৩০০ কর্মকর্তার তালিকা প্রকাশ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নামের সংগঠনটি। একই সাথে সচিবালয় সহ মোট ৯টি সরকারি সংস্থায় যারা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট তাদের তালিকা প্রকাশের জন্য সরকারের কাছে দাবি জানায় তারা। দাবি আদায় প্রয়োজনে রাজপথে নামার ঘোষণাও দেওয়া হয় সংবাদ সম্মেলনে। যদি কেউ এরকম ফেসিস্ট ক্রাইম করতে চায়, তাদের বিপক্ষে আমরা সবসময় সোচ্চার থাকবো। সেক্ষেত্রে এনসিপি হতে পারে, সেক্ষেত্রে বিএনপি হতে পারে, অথবা জামায়াত হতে পারে। যে কোনো দল
যে কোনো গোষ্ঠীর বিরুদ্ধে আমরা কথা বলবো। আরেকটা পোস্ট পরিচালক প্রশাসন, যেটার উপর নির্ভর করে সারা বাংলাদেশে পদায়ন হয়, সেই গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন যিনি 4 তারিখে ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন। আমরা তো এখানে মাত্র দুটোর কথা বললাম, এভাবে পুরো দপ্তরে একটা অস্থিরতা করে রেখেছে এই আমলারা। আমরা উপদেষ্টা বরাবর জানতে চাই, আপনারা কেন এখন পর্যন্ত এইসব সচিবদের আমলাদেরকে কেন অপসারণ করেন না? গ্রেপ্তার দেখানো হয়েছে মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। এর আগে রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। শুরুতে ভাটেরা থানায় নেওয়া হলেও পরে জিজ্ঞাসাবাদের জন্য নুসরাত ফারিয়াকে নেওয়া হয় ডিবি হেফাজতে। পরে ডিবি পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ ও পর্যালোচনার পর রাতে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের সিদ্ধান্ত জানায় ডিএমপি। আজ সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানানো হয়। এই অভিনেত্রীর বিরুদ্ধে ভাটেরা থানায় জুলাই গণঅভ্যুত্থানের সময় করা একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। নুসরাত ফারিয়া 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা আবারও সচল করতে আপিল করেছে দুদক। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে 2010 সালে মামলাটি বাতিল করে দেয় হাইকোর্ট। রায় বাতিলের বিরুদ্ধে লিফটে আপিল করেছে দুদক। 15 জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে এ নিয়ে শুনানি হবে। খুলনায় ভাসমান বিদ্যুৎ কেন্দ্র বার্জ মাউন্টেড থেকে বিদ্যুৎ কেনায় দুর্নীতির অভিযোগে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি দমন কমিশন মামলা করে। এতে বলা হয়, সর্বনিম্ন দরদাতা নিউ ইংল্যান্ড পাওয়ারকে বঞ্চিত করে ওয়াটসিলা পাওয়ারকে অনুমোদন দেয়া হয়। এর বিনিময়ে বঙ্গবন্ধু ট্রাস্টের বাড়ি ক্রয়ের জন্য 3 কোটি টাকা নেওয়া হয়। এই অনিয়ম ও দুর্নীতির মামলায় আসামি করা হয় সাবেক বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা, তৌফিক এলাহি, সামিট গ্রুপের আজিজ খান, ফরিদ খান সহ 7 জনকে। সে সময় আদালতে 6 জন সাক্ষ্য দেন। তবে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2010 সালে মামলাটি বাতিল করে হাইকোর্ট। এরপর 5452 দিনের বিলম্ব মার্জনা চেয়ে সম্প্রতি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। রোববার আপিল শুনানির দিন নির্ধারণ করা হয়। 3 জন জজ বসছিলেন জুবাইর রহমান চৌধুরী সাহেবের নেতৃত্বে। ওনারা ডিসিশন নিয়েছেন যে না, এটা হচ্ছে ফুল বেঞ্চ, অর্থাৎ 7 জন জজ একসাথে বসেই শুনবেন এবং আগামী 15 জুলাই এটা তারিখ নির্ধারণ করেছে ফুল বেঞ্চে শোনার জন্য। আইনজীবীরা বলছেন, অনিয়মের মামলা পুনরুজ্জীবিত হলে রাঘব বোয়ালদের বিচারের উদাহরণ সৃষ্টি হবে। সরকার পরিবর্তনের সাথে সাথেই সব মামলা থেকে খালাস অথবা সব মামলায় দ্বিগুণ শাস্তি, এই বন্দোবস্ত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার সময় এখনই। তো সুতরাং আমি আহ্বান জানাবো একজন আইনজীবী হিসেবে, একজন সিটিজেন হিসেবে, যারা এই মামলা কন্ডাক্ট করবে, যারা এই মামলায় বিচারিক প্রক্রিয়ায় থাকবে, সুস্পষ্টভাবে রায়ের মাধ্যমে তারা জানিয়ে দিতে হবে কাদের কাদের দায় আছে এবং তাদের সবাইকে দায়ের ভিতর আনতে হবে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে সব অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। এজন্য সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর ও জেলা কমিটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগ তুলে 16 নেতা পদত্যাগ করেছেন। রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির চত্বরে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। নেতাদের মধ্যে রংপুর মহানগর কমিটির 11 জন ও জেলা কমিটির 6 জন রয়েছেন। সংবাদ সম্মেলনে যুগ্ম সদস্য সচিব সিএম আহসান আয়ান বলেন, সম্প্রতি রংপুর জেলা কমিটির আহ্বায়ক, সদস্য সচিব সহ কিছু নেতার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে, যা আন্দোলনের মূল চেতনা ও আদর্শের পরিপন্থী। কয়েকজন নেতার অপকর্মের দায় অন্যদের ওপরও বর্তায়, যা অত্যন্ত লজ্জা ও অপমানের। জেলা কমিটির সদস্য মাহতাব হোসেন আবিরের অভিযোগ, ফেব্রুয়ারিতে রংপুরের ঘাঘট নদের পাড়ে গ্রামীণ কুটির শিল্প মেলায় ব্যাপক জোর অভিযোগ ওঠে। সেখান থেকে মহানগর ও জেলা কমিটি মিলে 14 লাখ টাকা চাঁদা নেয় বলেও অভিযোগ রয়েছে। আমরাও কোনোদিন এক্সপেক্ট করিনি যে আমাদের ভাই ব্রাদাররা কাজ করবে মানুষকে টেন্ডার নিয়ে দেওয়ার জন্য, মানুষকে জমি দালালি করে দেওয়ার জন্য, মানুষকে আসামি বানায় দেওয়ার জন্য, মানুষের থেকে টাকা খাওয়ার জন্য। যেহেতু এইসব রেগুলার বেসিস চলতে আসছে, তারা জুয়া পতিতালয় থেকেও টাকা খাইতে ছাড়তেছে না। এরকম লজ্জাজনক অবস্থান থেকে আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করে দিচ্ছি।
নতুন বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত ইউজিসির তত্ত্বাবধানে সমন্বিত কাঠামোর অধীনে চলবে ঢাকার সরকারি 7 কলেজের কার্যক্রম। অন্তর্বর্তী ব্যবস্থায় প্রশাসকের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক AKM ইলিয়াস। চাকরি নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় চুক্তিভিত্তিক প্রশাসন ও ঢাকা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন তিনি। এ প্রশাসনের প্রধান দপ্তর হবে ঢাকা কলেজ। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ঢাকা 7 সরকারি কলেজ একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরপর যথাসময়ে পরীক্ষা নেওয়া, ফল প্রকাশ সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করেছে এসব কলেজের শিক্ষার্থীরা। জানুয়ারিতে 7 কলেজকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করে নতুন বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নেয় সরকার। এদিকে 5 কার্য দিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা ও মনোগ্রাম প্রকাশ, 30 কার্য দিবসে নতুন বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দোষীদের বিচার দাবিতে এবার প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে শিক্ষক সমিতি। আজ দুপুর 12টার মধ্যে প্রশাসন এ বিষয়ে কোনো সন্তোষজনক সিদ্ধান্ত না নিলে উপাচার্য কার্যালয়ে অবস্থান ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা। রোববার দুপুরে প্রশাসনিক ভবনের সভাকক্ষে সমিতির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শিক্ষকরা তাদের দাবির বিষয়ে উপাচার্যের সঙ্গে বৈঠক করেন। পরে সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয় বিশ্ববিদ্যালয় আইনের বাইরে গিয়ে দোষীদের বিচারিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় অবস্থানে থাকায় বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যে কারণে কুয়েটে শিক্ষা কার্যক্রম সংকটের মধ্যে পড়েছে। রাজধানীর মিরপুরে ভাসানটেকে শ্যামলপল্লী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে শতাধিক ঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার পৌনে 8টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। মিরপুর ফায়ার স্টেশনে 3টি এবং কুর্মিটোলা ও পল্লবী স্টেশন থেকে আরও 4টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। রোববার রাত 9টা10 আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। আমি যাই দিই আমার ঘরে আগুন আয়া পড়তেছে। আমি 3টা মাইয়া বলা লইয়া দৌড় দিচ্ছি। আমি একটা সুতাও আনতে পারি না আমার ঘরের থেকে। আমি বিদেশেতে স্বর্ণ আনছি, সব গেছে। টাকা ছিল 2 লাখ, আমি ঘর ঠিক করবো বলে রাখছি, ঈদের পরে ঘর ভাঙবো। কোনটা ভয়াবহ হওয়ার কারণ হলো এই বস্তিতে সবই বাঁশ, টিন এই জাতীয় জিনিস দিয়ে ঘর বাড়ি তৈরি করা, এবং এগুলো খুবই ইনফ্লেমেবল আর্টিকেলস, এবং এই ভিতরে সবই জানেন যে এর ভিতরে প্রচুর মালামাল থাকে, লোকজন থাকে, ছোট ছোট ঘর। তো সে কারণে আর একটার সাথে আর একটা খুবই লাগানো, তো সে কারণে আগুন বিস্তার লাভ করছে খুব দ্রুত। শুধু অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করতে আগ্রহী নন জাতীয় রাজস্ব বোর্ডের আন্দোলনরত কর্মকর্তারা। তাই এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে সোমবারও 5ম দিনের মতো কলম বিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। রোববার রাজধানীতে সংবাদ সম্মেলনে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আজ বিকেল 3টা পর্যন্ত কলম বিরতি পালন করা হবে বলে জানান তারা। এর আগে টানা 4 দিন ধরে সকাল 9টা থেকে কলম বিরতি কর্মসূচি পালন করছেন তারা। জানান অর্থ উপদেষ্টা বৈঠক করার কথা বললেও আন্দোলনকারীদের কাছে এ ধরনের কোনো বার্তা পাঠানো হয়নি। কলম বিরতির ফলে কোনো ধরনের অফিস কার্যক্রমে অংশ নিচ্ছেন না কর্মকর্তারা। এতে বিপাকে পড়েছেন সেবাগ্রহীতারা। এনবিআর বিলুপ্ত নয়, বরং এনবিআরকে স্বতন্ত্র ও শক্তিশালী এজেন্সি হিসাবে রেখেই রাজস্ব সংস্কার করতে হবে। আমরা নির্ধারিত অফিস সময়ের বাইরে অতিরিক্ত সময় কাজ করে অনিষ্পন্ন কার্যক্রমসমূহ সম্পন্ন করে একইভাবে সকাল 9টা হতে 3টা পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে আলাদা 2টি বিভাগ তৈরির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে চলছে শুল্ক কর্মকর্তাদের কলম বিরতি। প্রতিদিন বেলা 3টা পর্যন্ত কাজ বন্ধ থাকায় বেড়েছে ভোগান্তি। পাশাপাশি বন্দরে তৈরি হচ্ছে পণ্যজট। শুল্কায়নে দীর্ঘসূত্রিতায় পণ্যের ওপর
মাশুলও বাড়ছে। এই অবস্থা চলতে থাকলে রাজস্ব আদায়ে বিরূপ প্রভাবে শঙ্কা করেছেন ব্যবসায়ীরা। দেশের আমদানি রপ্তানির 92% হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এর প্রায় পুরোটা শুল্কায়ন হয় চট্টগ্রাম কাস্টমস হাউসে। কিন্তু এনবিআর ভেঙে আলাদা দুটি বিভাগ চালুর প্রতিবাদে কলম বিরতিতে কাস্টমস হাউসের কর্মকর্তারা। গত বুধবার থেকে প্রতিদিন বিকেল ৩টা পর্যন্ত কর্মসূচির কারণে ব্যাহত হচ্ছে রাজস্ব কার্যক্রম। দিনের শেষ ভাগে কাজ শুরু করায় বাড়ছে দুর্ভোগ, ভোগান্তিতে পড়ছে সেবা গ্রহীতারা। কেউ কোনো কাজ করতে পারতেছে না, ওইখানে গিয়ে দেখা যায় তারা করতেছে কি যে করি আস্তে ধীরে করতেছে, তাহলে হিসাবে আসলে সারাদিনই এইটা বন্ধ যাচ্ছে। ফোর্টে যে ড্যামারেজ আসতেছে এক্সপোর্ট এবং ইম্পোর্টেড, এই টাকাগুলো সিএনএফ দিবে না, কাস্টমসও দিবে না, এটা দিবে দেন এক্সপোর্টার এবং ইম্পোর্টার। গেল 10 মাসে চট্টগ্রাম কাস্টমস হাউস দিয়েই রাজস্ব আদায় হয়েছে প্রায় 63,000 কোটি টাকা। তবে কলম বিরতির প্রভাবে প্রতিদিন রাজস্ব আদায় বাধাগ্রস্ত হচ্ছে। এর প্রভাবে রাজস্ব ঘাটতি বাড়তে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। বন্দরে ড্যামারেজ চার্জ এখন 4 গুণ বৃদ্ধি করা হয়েছে। প্রত্যেকটা পণ্যের উপর এই ড্যামারেজ চার্জের কনভার্ট করে পণ্য যে আমদানি করে সে পণ্য মূল্য নির্ধারণ করে, অতএব পণ্যের মূল্য বাড়বে এবং আমদানি খরচ বাড়বে। 4 থেকে 5 ঘন্টার কর্মবিরতির পর বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত চলছে শুল্কায়ন কার্যক্রম। এতে পণ্য খালাস কম হওয়ায় বন্দরে তৈরি হচ্ছে পণ্য জট। তবে যেটা হচ্ছে কি 3টা পর্যন্ত কর্মবিরতির কারণে বিকালের দিকে আমাদের প্রেশার হচ্ছে খুব বেশি। বিকালের দিকে একই সাথে অ্যাপ্রেজমেন্ট, একই সাথে ডেলিভারির ভিতরে অনেকটা জটলা হয়ে যাচ্ছে। সারাদিন ব্যাপী যে কাজ সেটা যদি দিনব্যাপী হয় তাহলে এই প্রেশারটা ডিস্ট্রিবিউট হয়ে যেত। গেল অর্থ বছরে এই শুল্ক স্টেশন থেকে রাজস্ব আদায় হয় 56,000 কোটি টাকা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ বেশ কিছু পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধে হতাশ রপ্তানিকারকরা। বিকল্প পথে খরচ বাড়ায় বিপাকে ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন এই নিষেধাজ্ঞায় নেতিবাচক প্রভাব পড়বে রপ্তানিতে। প্রতিযোগিতা সক্ষমতা কমে গেলে ক্ষতিগ্রস্ত হবে উভয় পক্ষ। সংকট দূর করতে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা চলবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশ থেকে ভারতে পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যই বেশি রপ্তানি হয়। এছাড়া বিভিন্ন কোম্পানির প্লাস্টিক পণ্য ও আসবাব রপ্তানি হয়। 2023-24 অর্থ বছরে ভারত থেকে বাংলাদেশ $900 কোটি আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি হয়েছে মাত্র $157 কোটি। শনিবার ঘোষণা ছাড়াই স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ বেশ কিছু পণ্য আমদানি নিষিদ্ধ করে ভারত। আদেশে বলা হয়, বাংলাদেশ থেকে ভারতে তৈরি পোশাক, সুতার উপজাত স্থলপথে রপ্তানি করা যাবে না। পাশাপাশি ফল, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, আসবাবপত্র রপ্তানিতেও দেয়া হয়েছে বিধিনিষেধ। বড় রপ্তানিকারকদের পাশাপাশি শুধুমাত্র ভারতে পোশাক রপ্তানি করে এদেশের শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে তাদের। সিপোর্ট দিয়ে অ্যাকচুয়ালি প্রোডাক্ট আমরা ইন্ডিয়ার বাজারে প্রেরণ করতে পারি না, বিকজ দ্যাট ইজ অনেক এক্সপেন্সিভ হয়। আমাদের যদি খরচের কথা বলা হয়, খরচ উড বি ধরেন 3 times হায়ার দেন দ্য রোড ট্রান্সপোর্ট। সময়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা বাই ট্রাক পাঠাই সেটা সময়ের বিবেচনায় অনেক বেশি সুবিধাজনক। দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে বিশদ আলোচনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। তারা ইচ্ছা করলে ফুল কনসাইনমেন্ট 1 কন্টেনার লোড করে চিটং দিয়ে পাঠাবে, সেটা তাদের সে সক্ষমতা নাই। এবং ভারতের 7 সিস্টার্স এবং পশ্চিমবঙ্গের যারা যেসব আমদানিকারক এগুলো আমদানি করে তারাও কিন্তু এসএমই। উভয় দেশের এসএমইগুলোই ক্ষতিগ্রস্ত হবে। এটা একটা বাণিজ্য ব্যবস্থাপনার একটা প্রক্রিয়া এবং এই বাণিজ্য ব্যবস্থাপনার প্রক্রিয়াতে আমরা কাজ করছি এবং আমরা আশা করি যে যদি কোনো এই বিষয়ে কোনো সমস্যা তৈরি হয় আমরা উভয় পক্ষ আলোচনার মাধ্যমে এটার একটা উপযুক্ত পরিণতিতে আনতে পারব। মাছ, এলপিজি, ভোজ্য তেল ও ভাঙা পাথর নিষেধাজ্ঞার আওতায় রাখেনি ভারত। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2025-26 অর্থ বছরের জন্য 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এটিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC।
এর মধ্যে বিদেশি ঋণের পরিমাণ ৮৬,০০০ কোটি টাকা। সরকারি তহবিল থেকে আসবে ১,৪৪,০০০ কোটি টাকা। রোববার সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, এবার বাজেট ঘাটতি জিডিপির ৪% নামাতে চায় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় চূড়ান্ত করা হয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি। সামনের অর্থবছর এডিপিতে রাখা হয়েছে মোট ১১৭৬ প্রকল্প, যার মাত্র ২৬টি নতুন, বাকিগুলো চলমান প্রকল্প। বরাবরের মতো এবারও পরিবহন, যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা সহ বড় ৫ খাতেই ৭০% বরাদ্দ দেয়া হয়েছে। অপচয় রোধ করে সময় মতো প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দেয়া হয় সভায়। এডিপিতে ২,৩০,০০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে, যা চলতি অর্থবছরের সংশোধিত এডিপির চেয়ে ৪,০০০ কোটি টাকা বেশি। তবে মূল বাজেটে রাখা বরাদ্দের চেয়ে ৩৫,০০০ কোটি টাকা কম। নতুন নতুন অবকাঠামো তৈরি করা হয়নি বলে স্বাস্থ্য বাজেটটা এখানে উন্নয়ন প্রকল্পে, উন্নয়ন বাজেটে বড় দেখাবে না। শিক্ষা খাতে উন্নয়ন বাজেটেও অগ্রাধিকার দেওয়া হয়েছে, কারণ কিছু অবকাঠামোর নিশ্চয়ই দরকার আছে। উপদেষ্টা জানান, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ছাড়া দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে না। বাজেট ঘাটতি মেটাতে স্বল্প মেয়াদী উচ্চ সুদের ঋণ নিতে চায় না সরকার। বাজেট ব্যবস্থাপনা টেকসই করতে বিদেশি ঋণ ও বকেয়া পরিশোধে গুরুত্ব পাচ্ছে। অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য, মূল্যস্ফীতি কম রাখার জন্য, কমিয়ে আনার জন্য, এবং এই বছর থেকে পরবর্তী বছরগুলোতে যাতে বাজেট ব্যবস্থাপনার শৃঙ্খলা ফিরে আসে, টেকসই হয় বাজেট ব্যবস্থাপনা, সেটাই এই বছরের বাজেটের আসল লক্ষ্য। ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। তার মতে বিদেয়ী সরকারের কিছু মেগা প্রকল্প এখন গলার কাটা। গিলতেও পারছি না, ফেলে দিতেও পারছি না। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থ বছরের 11.5 মাসে বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণ প্রায় 2.25 লাখ কোটি টাকা, যা আগের অর্থ বছরের চেয়ে 57% বেশি। চলতি অর্থ বছর এখন পর্যন্ত সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে 56,116 কোটি টাকা। সরকারের অভ্যন্তরীণ ঋণ সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের মাসিক প্রতিবেদন বলছে, 12 মে পর্যন্ত তফসিলি ব্যাংক থেকে সরকারের বকেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 4,85,000 কোটি টাকা। আগের অর্থ বছরের একই সময় এই ঋণের পরিমাণ ছিল 68,706 কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন, রাজস্ব আদায়ে ধীরগতি, বাজেট ঘাটতি মেটাতে ঋণ বৃদ্ধি, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিতে ধীরগতি ব্যাংক ঋণ বাড়িয়েছে। এছাড়াও 2024 সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর ব্যবসা বাণিজ্য অনিশ্চয়তা সহ নানা কারণে এই হার বেড়েছে। আগামী 2 মাসের মধ্যে বিপণী বিতান চালু হচ্ছে মেট্রো রেল স্টেশনে। থাকছে শপিং মল, সুপার শপ, ব্যাংক ব্যবস্থাও। ইতিমধ্যে ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশনে দোকান ভাড়া দিতে বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ। স্টেশনের বাণিজ্যিক ব্যবহারের সিদ্ধান্তে খুশি নগরবাসী। মেট্রো রেলের MRT 6 লাইনে মোট স্টেশন 17টি। এর মধ্যে কমলাপুর বাদে বাকি সব স্টেশন চালু আছে। প্রতিটা স্টেশন 2 তলা হলেও শুধু ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশন 3 তলা বিশিষ্ট। এবার ট্রেনে চলাচলের পাশাপাশি মেট্রো স্টেশনে কেনাকাটার সুযোগ পাচ্ছেন যাত্রীরা। ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশনে প্রায় 25,000 বর্গফুট ফাঁকা জায়গা বাণিজ্যিক ব্যবহারের কাজ এগিয়ে চলেছে। ভাড়া নিয়ে আগ্রহী প্রতিষ্ঠান দোকান করতে পারবে। ইজারার মেয়াদ 10 বছর, যা নবায়নযোগ্য নয়। এরই মধ্যে স্টেশনে চালু হয়েছে এটিএম বুথ। তবে কোনো দোকানে গ্যাস সিলিন্ডার কিংবা আগুনের ব্যবহার করা যাবে না। রিটেল শপ থাকতে পারে, কোনো ব্যাংকিং থাকতে পারে, কমার্শিয়াল থাকতে পারে, তারপরে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যাংক থাকতে পারে। মার্কেট থেকে যাতে রেসপন্সে ওয়েটিং আছে, অ্যারাউন্ড উইদিন দিস নেক্সট 2 মান্থস আমরা হয়তো রেন্টে চলে যেতে পারবো। মেট্রো রেলে উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন চলাচল করছেন 4 লাখের বেশি যাত্রী। বাণিজ্যিক কার্যক্রমে দৈনন্দিন জীবন আরও সহজ হবে বলে আশা তাদের। আমার মর্নিং ব্রেকফাস্ট করে নেয়, ফর এক্সাম্পল আসলাম, আমি একটা স্যান্ডউইচ ব্রেকফাস্ট অর্ডার করলাম, কিছু কিনা থাকলে সেগুলো করলাম। ইটস মোর কমফোর্টেবল ফর এভরিবডি, অ্যাজ এ গুড সাইন। আমাদের অনেক কিছু দরকার হয় অনেক সময়, তো এখান থেকে সব কিছু কিনে কেটে আমরা বাসা যেতে পারি বা আমাদের গন্তব্যস্থানে যেতে পারি। ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ।
বাণিজ্যিক ব্যবহারের টেকসই সুফল পেতে মেট্রো স্টেশনগুলোতে পরিচ্ছন্নতায় আরও নজর দেওয়ার পরামর্শ যাত্রীদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনে গড়ে 12 ঘন্টা বিদ্যুৎ থাকছে না লক্ষ্মীপুরের 5 উপজেলায়। 2 সপ্তাহ ধরে এই অবস্থা। এতে রোদ, বৃষ্টি আর ভ্যাপসা গরমে দুর্ভোগে 60 লাখের বেশি মানুষ। শিক্ষার্থীদের পড়াশোনা আর ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে। বিদ্যুৎ বিভাগের দাবি, সব জায়গায় লোডশেডিং হচ্ছে না, লাইন মেরামতের কারণে কিছু জায়গায় এই সমস্যা হচ্ছে। লক্ষ্মীপুরের 5 উপজেলায় পল্লী বিদ্যুৎ ও পিডিবিতে প্রতিদিন বিদ্যুতের চাহিদা 134 মেগাওয়াট। এর মধ্যে পল্লী বিদ্যুতের চাহিদা 117 আর পিডিবিতে 17 মেগাওয়াট। তবে প্রতিদিন পাওয়া যাচ্ছে এর অর্ধেক। গ্রাহকদের অভিযোগ, গত 2 সপ্তাহ ধরে তীব্র হয়েছে লোডশেডিং, যা অন্য বছরের চেয়ে বেশি। এতে ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন। আমাদের লক্ষ্মীপুরের বিদ্যুতের যে অবস্থা, কয়বার যে আসে যায় এটা তো গুণই পারি না। আমার মনে হয় 15 থেকে 20 বার ডেলি বিদ্যুৎ শুধু লোডশেডিং। জনগণ খুব কষ্টতে আছে এবং সন্ধ্যাবেলা ছেলে মেয়েদেরকে পড়ালেখার জন্য বসাতে পারতেছি না। 5 উপজেলায় দিনে 12 ঘন্টা বিদ্যুৎ থাকছে। প্রতি মাসে সময় মতো বিল পরিশোধের পরও সেবা থেকে বঞ্চিত হয় ক্ষুব্ধ গ্রাহকরা। মানুষের ঠিক মতন করানো যায় না এবং কি এই অর্থনৈতিক প্রবলেম হয়, ব্যবসা বাণিজ্য আমরা কাজকর্ম করতে পারি না, অনেক আদার্স অনেকগুলো সমস্যা হয়। এক্সট্রা বিদ্যুৎ উৎপাদনের দ্রুত ব্যবস্থা করেন, যাতে করে দেশ, জাতি, মানুষ শান্তিতে থাকতে পারে। আপনাদের কাছে এই বিনীত অনুরোধ থাকলো। তবে সব জায়গায় লোডশেডিংয়ের কথা স্বীকার করছে না পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। বলছে কিছু এলাকায় লাইন মেরামতের কারণে সমস্যা তৈরি হলেও তা দ্রুত সমাধান করা হবে। কিছু কারিগরি বিষয়গুলো আছে। আমি এখানে যোগদানের পর থেকে অনেক কারিগরি বিষয়, যেমন আপনার তার চেঞ্জ করা, মিটার চেঞ্জ করা, তারপরে হচ্ছে ট্রান্সফরমার আপগ্রেডিং করার কাজ আমি যথাযথভাবে করছি। কানেক্টর চাপানো, যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার কিছু কারিগরি বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোর প্রতি আমি অত্যন্ত জোর দিয়ে কাজ চলমান রাখছি। লক্ষ্মীপুরের 5 উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক 6.5 লাখ, পিডিবির প্রায় 50,000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হাওড়া অঞ্চলে ধানের ভালো ফলন হলেও দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক। কিশোরগঞ্জের বাজারে দাম কম থাকায় সরকারি গোদামে ধান দিচ্ছেন কৃষকরা। আর সুনামগঞ্জে নানা জটিলতা থাকায় সরকারি গোদামে ধান না দিয়ে কম দামে মাঠে বিক্রি করছেন চাষিরা। চলতি মৌসুমে কিশোরগঞ্জ জেলায় 1,68,115 হেক্টর জমির বোরো ধান কাটা শেষ হয়েছে। এখন রোদে শুকিয়ে ঘরে তোলার কাজ। তবে ফলন ভালো হলেও দাম কম হয় দুশ্চিন্তায় কৃষক। জেলায় মোট উৎপাদনের 10% ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বাকি 90% ধান বাজারে বিক্রি করতে গিয়ে ব্যবসায়ী সিন্ডিকেটের ফাঁদে কৃষক। তাই সরকারের পক্ষ থেকে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা বাড়ানো সহ ধানের বাজার মনিটরিংয়ের দাবি কৃষকদের। বাজারে নেই কিন্তু বিক্রি করতে পারি না, 1100 টাকার উপরে বিক্রি করতে পারি না। গুড়ানের ধান লয়ে গেলে আপনার ধান বেচতে নেয় 5-6 কেজি করে বেচতে নেয়, অথবা আপনার ধান বাঁচনি দেয়, কয় ধান ভালো না হনলা তস্কা। সবসময় ঊর্ধ্বমুখী নিম্নমুখী থাকে। আমাদের এখন টার্গেট হলো সরকারি যে লক্ষ্যমাত্রা আছে ধান চাল সংগ্রহের, যে সেটাই যাতে শতভাগ আমরা করতে পারি এবং কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় এটা নিশ্চিত করা। সুনামগঞ্জে ভালো ফলনের পরেও ধানের দাম বেশি না হয় হতাশ কৃষক। খাদ্য বিভাগ জানিয়েছে কৃষকদের ন্যায্য মূল্য সরকারি গুদামে ধান বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি এলএসডিতে আমরা একটা কৃষক বান্ধব আমরা পরিবেশ সৃষ্টি করছে, যাতে কৃষকরা তাদের উৎপাদিত ফসল ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য সরকারি মূল্যে আমাদের সরকারি ক্রয় কেন্দ্রে ধান বিক্রয় করতে পারেন। জেলার কৃষকদের কাছ থেকে প্রতি কেজি 36 টাকা হিসেবে 14,645 মেট্রিক টন বোরো ধান কেনার উদ্যোগ নিয়েছে সরকার, যা ধান উৎপাদনের মাত্র 1%। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত ফরিদপুরের খামারিরা। এবার জেলার সেরা আকর্ষণ প্রায় 22 মণ ওজনের ষাঁড় রাজাবাবু। বিশাল আকৃতির গরু দেখতে ক্রেতা সহ উৎসুক মানুষের ভিড় জমেছে খামারির বাড়িতে। প্রাকৃতিক খাবার দিয়ে লালন পালন করা গরুটির আশানুরূপ দাম পাওয়ার আশায় খামারি। 6 ফুট 8 ইঞ্চি লম্বা গরুটির মাথার অংশ সাদা, বাকি সব লাল। 5 ফুট উঁচু আর প্রশস্ত 8 ফিট 2 ইঞ্চি।
নগরকান্দার রামনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের আদেল মোড়ল ও সায়েরা বেগম দম্পতি বিশাল গরুটির নাম দিয়েছে রাজাবাবু। 2 বছর 7 মাস বয়সে ষাঁড়টির ওজন প্রায় 22 মণ। হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী থেকে জন্ম নেওয়া রাজাবাবুকে একদিন বয়স থেকে লালন পালন করছেন এই দম্পতি। সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা রাজাবাবুর প্রত্যাশিত দাম 15 লাখ টাকা। 15 লক্ষ টাকা ওর দাম দিতেছে। আমার খুব পরিশ্রম হয়, খুব কষ্ট হয়, নিজেরা বাজার না করে ওগুলিকে খানা কিনতে। এদিকে বিশাল আকৃতি রাজাবাবুকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন অনেকেই। ভালো দাম ও বড় গরু লালন পালনে সরকারি সহযোগিতা পেলে আগামীতে খামার করার আগ্রহের কথা জানান তারা। বীজ দিলে পারে বাইরে যে সব গরু আমরা দিই অনেক বড় বড় গরু, এই ধানের গরু। কিন্তু আমাদের এলাকাতে এই ধানের গরু খুব কম হয়। আমরাও গরু লালন পালন করি, এত বড় গরু আমরা বানাইতে পারি নাই। প্রাকৃতিক খাবার দিয়ে কোনো ক্ষতিকর ওষুধ ছাড়াই বড় গরু পালনে খামারিদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন প্রাণী সম্পদ বিভাগ। খাদ্য খেলে গাভীর স্বাস্থ্য ভালো থাকে, কিভাবে নেপের পাকচুল ঘাসের প্রসার ঘটানো যায় এবং নিষিদ্ধ স্টেরয়েড ওষুধ ব্যবহার কিভাবে কমানো যায়, বন্ধ করা যায়, সব সময় এই বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক, প্রশিক্ষণ, সেমিনার আমরা আয়োজন করেছি। ঈদুল আজহা উপলক্ষে জেলায় 1,08,000 গবাদি পশুর চাহিদার বিপরীতে মজুদ আছে 1,10,891টি পশু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।